হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি কালকের তুলনায় আজকে একটু বেটার আছি। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা কিন্তু বেশ গায়ে কাঁটা দেবে, ভয় লাগবে। সব্বাইকে বলবো চুপচাপ শান্ত হয়ে ঘটনাটা শোনো, ভয় পাওয়ার জন্য। একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। আর হ্যাঁ, ঘটনাগুলো কিন্তু শেয়ারও করবে। তাহলে চলো আজকে সময় অযথা বেশি কথা বলে নষ্ট করব না, ঘটনায় যাব। বাচ্চু দত্ত ঘটনাটা পাঠায়। যে ভাই ঘটনাটা পাঠায়, ওর মায়ের সাথে কিছু জিনিস ঘটছে। হয়তো কোনোদিন বাচ্চু ভাইয়ের বাড়িতে তোমরা আমাকে দেখতে পাবে। আগে আমি তার মায়ের সাথে ঘটা যে এক্সপেরিয়েন্স, যেগুলো আজও ঘটছে, সেগুলোর বিষয় নিয়ে কথা বলবো। যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। প্রথমে বলি, বাচ্চু ভাই আমার এক ক্লায়েন্ট হয়ে আসে। ও আমাকে হোয়াটসঅ্যাপ করে একদিন রাত প্রায় 12টা 5। আমাকে হোয়াটসঅ্যাপে ও আমাকে জানায়, দিদি ভাই আপনি আমার মাকে বাঁচান, না হলে আমার মা হয়তো বাঁচবে না। আমি যথারীতি মায়ের কাজ করছিলাম। যখন আমি উঠি, একটা তখন ওই 52 এরকম হবে ঘড়িতে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি হয়েছে। তো ও আমাকে বলল, বাচ্চু, যে দিদিভাই আপনি যে রাতের বেলা রেসপন্স করবেন আমি এটা আশাও করিনি, তবে খুব ভালো করেছেন। আমাদের আপনাকে খুব প্রয়োজন। আমি জানতে চাওয়াতে কি হয়েছে, তখন ও আমাকে বলল, দিদিভাই আমার মা গত 2 বছর ধরে রাতের বেলা বসে বসে কাঁদে। সারাদিন কিন্তু উনি ভালো থাকেন, রাতের বেলা কাঁদেন, কখনো কখনো গেট খুলে বাইরে বেরিয়ে যায়। আর যে বাচ্চু ভাই যেখানে থাকে রানাঘাটে, ওদের বাড়ির থেকে বেরিয়ে কিছুটা দূরে একটা বিশাল বড় ঝিল মতো আছে। ঝিলও বলতে পারো, আবার একটা বড় পুকুরও বলতে পারো। যদিও আগে একটা সেটা বড় ঝিলই ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বোঝাই হতে হতে ছোট একটা পুকুরের মতো হয়ে গেছে। তার মাকে প্রায় ওইখানে বসে থাকতে পাওয়া যায়। রাতের বেলা তার মাকে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়। অনেক তারা নানা রকম তান্ত্রিকের কাছে যায়, বেশ কিছু টাকা তার বাবার কাছ থেকে টাকা নেয়। আজকে এটা করতে হবে, কালকে ওটা করতে হবে। বাড়িতেও আসে, 2-1জনকে নিয়ে আসা হয়। বাড়িতেও দেখে, নানা রকম জিনিস রেখে দিয়ে যায় বাড়িতে, এগুলো পুজো করো, ঠিক হয়ে যাবে। কিন্তু 2 বছরের মধ্যে একটুও তার মায়ের পরিবর্তন হয়নি, একদিনও না। কমসে কম কেউ এসে কাজ করে দিয়ে গেলে 2-4 দিন তো ঠিক থাকবে, কিন্তু বাচ্চু ভাইয়ের মা যেরকম ছিল সেরকমই থাকে। তার কিন্তু কোনো রকম উন্নতি বাড়ির লোক দেখতে পায় না। বাচ্চু ভাইয়ের মায়ের যে এই ক্রিয়াগুলো করা হয়, তার ফলেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে আসে। কিভাবে আসে দেখো, একটা মানুষের ওপর যদি না জেনে নানা রকম ক্রিয়া করা হয়, সেই মানুষটার একটা তো কিছু আগে থেকে ঘটেই আছে। তারপর নানা রকম তান্ত্রিক ওঝা আসে, নানা রকম জিনিস বাড়িতে করতে দেয়। এটা রেখে দাও, এটা ওখানে তুলে রাখো, এটা পুজো করবে, এটা এক মানে অমাবস্যা পূর্ণিমায় এটাকে নাড়াবে, নাড়িয়ে ধূপ ধুনো দেখাবে, এরকম ক্রিয়া করতে দেয়। প্রত্যেকটা কাজের একটা করে প্রতিফলন হিসাবে কিন্তু তার মায়ের আস্তে আস্তে উন্নতির জায়গায় অবনতি হয়। যেরকম আমাদের ডক্টর না দেখিয়ে আমরা যদি দিনের পর দিন নিজেরা ডক্টরি করে ওষুধ খাই, অথবা যদি আমরা আমাদের সঠিক চিকিৎসার জন্য সঠিক ডাক্তারের কাছে না পৌঁছই, তাহলে আমরা কি হবে, এখানে যাচ্ছি রিপোর্ট করো ওষুধ খাচ্ছি, আবার একটা জায়গায় দেখাচ্ছি রিপোর্ট করো ওষুধ খাচ্ছি, টাকার টাকা যাচ্ছে, কিন্তু আমরা সেখানে রিলিফ পাই না। বাচ্চু ভাইয়ের মায়ের সাথেও সেম কিন্তু পদ্ধতি হয়ে আসছিল। আমাকে বাচ্চু ভাইয়ের বাবা হোয়াটসঅ্যাপে বলেন, ম্যাডাম নমস্কার, আপনার অনেক ঘটনা আমরা ফোনের মাধ্যমে পাই
দেখিয়েছি, ফিডব্যাকগুলোও আমি পেয়েছি। এই জন্যই আমি ফিডব্যাকগুলো দিই যে দর্শক বন্ধুরা দেখে এই যে চারপাশে আমাদের এত ভণ্ডামি, হ্যাঁ, আমি নিজেই বলবো, কারণ সত্যি কথা বলতে টাকাটা সবার খুব কষ্টের টাকা হয়। যে যেই পথে উপার্জন করুক না কেন, টাকা এত সহজে কিন্তু আসে না। কিছু কিছু মানুষ যারা ভণ্ডামি করে টাকা নিয়ে যায়, সেই মানুষগুলোর ফটো আমাকে পাঠায়, দিদিভাই ইনি তারাপীঠে সাধনা করেন, এনার সাথে ফোনে মাধ্যমে যোগাযোগ হয়, ডেকেছিল, গেছিলাম, ওখানে তন্তকিয়া শ্মশানে বসে সব কাজ করা হয়, আমাদের বাড়িতেও আসে, মুরগি কাটে, রাতে থাকে, মাথায় গিয়ে রাতের বেলা ১:৩০টার সময় কাজও করা হয়, কিন্তু প্রতিফলন হিসাবে কোনো ফল আমরা পাইনি। এবার বলি, আমাদের বাচ্চু ভাই জানায়, দিদি ভাই একজন মুসলিম তান্ত্রিক উনি আমাদের বাড়িতে আসেন। সত্যি কথা বলতে উনি এসে কিছু কথা বলেন যেগুলো আমাদের খুব আহ, কানে লাগে। কারণ বলে আমার মা কারোর সাথে আগে কোনো সম্পর্কে ছিল, তার আত্মা নাকি রাতের বেলা মায়ের মধ্যে আসে, মাকে নিয়ে যায়। আমার মায়ের এখন বয়স হচ্ছে ৭২ বছর। আর আমার মায়ের কোনো দিনই কারোর সাথে কোনো রকম কিছু ছিল বলে আমার বাবাও জানে না। আমার মায়ের যে মা বাবা ছিলেন ওনারাও জানতেন না। আমার মামা আছে, মামারা শুনে তো অবাক কাণ্ড, এটা কি করে হয়? বাড়িতে নানা রকমভাবে এমন কাজ করে দিয়ে যায় যেখানে কিছু ভালো তো হয়নি, অফুরন্ত তাদের বাড়িতে সবার সাথে সবার একটা অশান্তি সৃষ্টি হয়, এরকম কাজ করে দিয়ে চলে যায়। তো আমাদের বাচ্চু ভাই বা তার বাবা যখন আমার সাথে যোগাযোগ করেন, একটাই কথা বলেন যে ম্যাডাম, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি এত মানুষের কাজ করেন, এত মানুষের ভালো করেছেন, আমাদের যদি টাকা যায় যাক, কিন্তু আমার মা বা আমার ছেলের মাকে বা আমার বউকে সুস্থ করে তোলেন। দুজনেরই কথা, আমি তাদের কথা দিয়েছি, আমি তাদেরকে জিনিস করে দেব, এখনো দিইনি, তাদের সাথে কথা হয়েছে। এবার আমি বলি, আমি যেটা দেখেছি সেই বিষয় নিয়ে তোমাদেরকে জানাই। প্রথমত হচ্ছে এই বাচ্চু ভাইয়ের মা, আমি বাড়িতে যখন আসনে বসি রাতের বেলা, আমি তখন জিজ্ঞেস করি পরের দিন ভোরবেলা, আচ্ছা ভাই, তোমার মা কোনো দিন বিকেলবেলা, মানে গোধূলি লগ্নের পর ওই ঝিল পাড়ে, যেই ঝিল বা পুকুর যেটাই বলো না কেন, যেখানে তোমার মাকে রাতের বেলা পাওয়া যায়, ওইখানে কি কোনো কারণে সে গেছিল? তখন বাচ্চু ভাই তো বলতে পারিনি, কারণ সে পড়াশোনা করে, বিকেলবেলা সে টিউশনে যায়। তো তার বাবাকে কথাটা বলায়, তার বাবা বলে দীর্ঘদিন ধরে তার মায়ের এই শরীর খারাপ থাকার কারণে, কিভাবে খারাপ হয়, রাতের বেলা উনি কি করেন সেটা ওনার সকালে মনে থাকে না, কিন্তু সকালে ওনার শরীর উনি নাড়াতে পারেন না, অসহ্য ব্যথা যন্ত্রণা, উনি হাঁটাচলা করতে পারেন না। তো উনি ডাক্তারকে দেখিয়েছিলেন তান্ত্রিক ক্রিয়া করার পাশাপাশি। তো ডাক্তার যেইটুনিক আমাদের সবসময় সাজেস্ট করেন যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা করে তোমরা বাইরে একটু হাঁটাহাঁটি করো। তো বাচ্চু ভাইয়ের মা কোনো এক ডক্টরের পরামর্শে উনি হাঁটতে যেতেন। তো কোথায় হাঁটতে যেতেন এইটা কিন্তু বাড়ির লোক কেউ খোঁজ রাখেনি। কারণ বাড়ি থেকে কেউ যদি বলে আমি একটু হেঁটে আসি, জানে সে রাস্তায় হাঁটবে। তার মা বহুবার যখন হাঁটতে যেত, যখন ফিরতো, তখন তার বাথরুম বেগ এতটাই পেত, সে সেই ঝিলের অন্ধকারে পাড়ে বসে সে কয়েকবার বাথরুম করেছিল। তারপর থেকে তার মা কিন্তু ঘরে চলে আসে, তারপর আর যেত না। তার মা ওই ২-৪ দিন ৫ দিন যাবার পর আর যায়নি। তো এই যে কারণটা, তার মা যখন মাকে জিজ্ঞেস করা হয়, আমি যখন বলি যে তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, বা ওনার বাবাকে বলি বাচ্চু ভাইয়ের যে আপনার মিসেসকে আপনি জিজ্ঞেস করেন যে ওই ঝিল পাড়ে কোনো কারণে উনি গিয়েছিলেন কিনা। এই কথাটা কিন্তু যখন জিজ্ঞেস করা হয়, সেই দিদিভাই কিন্তু নিজের মুখে বলেন যে হ্যাঁ, আমি যখন হাঁটতে বেরোতাম, আমি যখন বাড়ির দিকে আসতাম,
আমার ২ দিন খুব জোরে বাথরুম আসে। তো যেহেতু ওইদিকে কোনো বাথরুম নেই, যে এখন আমাদের অনেক জায়গায় কলকাতার সাইডে দেখবে পে করো, ইউজ করো লেখা থাকে। তো অনেকেই টাকা দিয়ে ওখানে ইউজ করতে পারে। কিন্তু যেখানে দিদিভাইদের বাড়ি আর যেখানে এই ঝিল আর যেখানে হাঁটতে যেত, সেখানে কিন্তু কোনো রকম বাথরুম ছিল না। এবার অনেকে কি হয়, বাথরুমের বেগ কন্ট্রোল না করতে পেরে দেখবে রাস্তায় অনেকে, আমি নিজেও দেখেছি গাড়ি করে ধরো কোনো জায়গা থেকে আসছি বা যাচ্ছি, দেখেছি যে রাতের অন্ধকারটাকে কাজে লাগিয়ে অনেক মেয়ে বাইক থেকে নেবে অথবা অনেক মহিলারাও গাড়ি থেকে নেবে একটা জঙ্গলের মধ্যে গিয়ে তারা কিন্তু টয়লেট করে চলে আসছে। কিন্তু তারা ভাবছে যে আমি টয়লেট করলাম চলে আসলাম, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় হতে পারে কোনো কিছু উপস্থিত আছে, হতে পারে রোড সাইডে বা এরকম ঝিলের পাড়ে, পুকুরের পাড়ে অনেক রকম কিন্তু জিনিস এসে জমায়েত হয়, ওখানে সৃষ্টি হয়, তারা থাকে। যখন জানতে পারি যে তার মা ২ দিন যায়, আমি তখন আবারও রিপিট করে যখন বসি, তখন আমি দেখলাম ওখান থেকে কোনো একটা নেগেটিভ এনার্জি তার মায়ের সাথে বাড়িতে আসে, যেটি একটি পুরুষ। অ্যাকচুয়ালি সেই পুরুষ যিনি আসেন, ওনার এই আমাদের বাচ্চু ভাইয়ের মাকে খুব ভালো লাগে। বাচ্চু ভাইয়ের মাকে ভালো লাগার কারণে সে ওখানে থাকে, বাড়িতেই সে আস্তানা নিয়ে নেয়। এবার রাতের বেলা তার মধ্যে পজেস্ট হয়, তার মাকে টেনে নিয়ে যায় সেই ঝিলের ওপারে যেখানে তার মা বাথরুম করেছিল। যখন তার মাকে জানানো হয় যে মা তুমি কোন জায়গায় কি করেছো বা কিছু, তখন তার মা যেখানে নিয়ে যায়, তার মায়ের রাতের কোনো কথা কিন্তু দিনের বেলা মনে থাকে না, কিন্তু তার মা যেখানে নিয়ে যায় তখন তার মাই বলে যে হ্যাঁ, হাঁটতে বেরিয়ে আমি ২ দিন এখানেই টয়লেটটা করেছিলাম। সেই জায়গাতেই তার মাকে কিন্তু প্রায় রাতে ওখানে পাওয়া যায়। তার মা ওখানে বসে থাকে, কাঁদে। এমনকি ঘরের মতো কাঁদে, কিন্তু তার মা সকালে কোনো কিছু মনে রাখতে পারে না। এবার আমি তার বিষয় নিয়ে বলব, যে তার মায়ের সাথে আসে, সে একজন পুরুষ, সে তার মাকে পছন্দ করে, সে তার মাকে ছেড়ে যেতে চায় না। কিন্তু একটা আত্মা, একটা প্রেত, সে তো মৃত্যুর পর কখনো কোনো মানুষের শরীরে প্রবেশ করে বা কোনো মানুষের যেখানে সশরীরে মানুষ বসবাস করছে, সেখানে তো একটা প্রেত থাকতে পারে না। আমরা কোনো প্রেত ভালো হোক খারাপ হোক, আমরা জেনে শুনে বা না জেনে আমরা কোনো আত্মার সাথে বসবাস করতে কি পারবো? কখনো পারবো না, কখনোই পারবো না। কিন্তু এই যে বাড়িতে যখন আমাকে তারা বলে, আমি তাদের বাড়ির একটা ভিডিও চাই। যদি অনুমতি থাকতো আমি দেখাতাম, যেহেতু কেসটা সলভ হয়নি। অনুমতি থাকলে তোমাদের কাছে আমি ভিডিও, টাইপিং, এমনকি ফুটেজগুলো তুলে ধরেছি। কিন্তু যেহেতু আমি এখনো কাজ নিইনি, সবেমাত্র কথা হয়েছে, সে কারণে আমি সেই বাড়ির ফুটেজ তাদের পরামর্শ ছাড়া আমি তোমাদের শো করতে পারবো না। আমি যখন দেখলাম বাড়ির ভিতরে যখন ভিডিওটা করছে, তার মা যেই ঘরে বসে আছে, সেই ঘরে বিছানার ঠিক পশ্চিম দিকে একটা কালো শ্যাডো, যেটা ক্যামেরায় ধরা পড়ে, কালো শ্যাডো। তাদের বাড়ির ওয়ালের কালার হচ্ছে হোয়াইট, যেখানে একটা আলমারি রাখা আছে, সেই আলমারির পাশে একটা ধোঁয়ার মতো কালো শ্যাডো ধরা পড়ে, যেটা আমি দেখে ভিডিওতে ওদেরকে দেখাই। রিপিট আমি বললাম ভালো করে দেখো এই জায়গাটা। তখন ওরা ভয় পায়, ওরা তখন দেখে যে সত্যি তো, ওরা ছুটে গিয়ে দেখে খালি চোখে সেই জিনিসটা তো দেখা যাচ্ছে না। তবে খালি চোখে না দেখা গেলেও ক্যামেরার ভিডিওটায় কিন্তু একটা কালো শ্যাডো দেখা যাচ্ছিল। তো এবার কথা হচ্ছে, তার মায়ের রাতের বেলা একটা অদ্ভুত গুগানির শব্দ প্রথম, এরকমভাবেই একটা অদ্ভুত শব্দ হয়, যেরকম বোবা ভূতে ধরলে দেখবে অনেক সময় রাতের বেলা বোবা ভূতে ধরে। আমার মাকেও কখনো কখনো বোবা ভূতে ধরে। আমার মা এরকম রাতের বেলা চিৎকার করলে, আমার মা পাশের ঘরে থাকে, আমি এই ঘর থেকে বলি, কি গো, তোমাকে ভূতে ধরলো নাকি? যখন আমার বাবাও হয়তো অঘরে ঘুমাচ্ছে,
তো না ডেকে দিলে খারাপ তো। তখন আমি সাথে সাথে উঠে গিয়ে মায়ের যে ঘরের দরজা সেটার মধ্যে নক করি। তখন মা চমকে ওঠে, ঘুমটা কিন্তু ভেঙে গেলে বোবা ভূতটা চলে যায়। বোবা ভূতে ধরার টেকনিকও আমি জানি। তো যাই হোক, তো কথা হচ্ছে তার মাকে, বাচ্চু ভাইয়ের মা প্রথম এরকম একটা গোগালির শব্দ করে। তো প্রায় দিন এই আমাদের বাচ্চু ভাই বা তার বাড়ির লোক, তার বাবা, তারা ভাবতো হয়তো বোবা ভূতেই ধরে। কিন্তু বোবা ভূতে ধরতে পারে, কিন্তু বোবা ভূত কখনো তোমাকে তুলে নিয়ে বাইরে চলে যাবে না। সে তোমাকে ধরে রাখবে, তুমি হাত নাড়তে পারবে না, পা নাড়তে পারবে না, নানা রকম কানের কাছে চিৎকার চেঁচামেচি তোমার আসবে। মনে হবে তুমি কোথায় যেন হারিয়ে গেছো। কিন্তু তুমি যেই মুহূর্তে নিজেকে নাড়িয়ে ফেলবে, তখন বোবা ভূত কিন্তু ছেড়ে দেয়। ও কিন্তু কোনো ক্ষতি করে না, ও শরীরের মধ্যে চেপে থাকে। এবার কথা হচ্ছে এই ভাইয়ের মায়ের কিন্তু যে কেস সেটা আলাদা। এখানে কিন্তু বোবা ভূত ধরে না, এখানে ধরে হচ্ছে সেই যে পুরুষ আত্মাটি তার মায়ের সাথে আসে, সে কিন্তু তার মাকে প্রথম ধরে। তারপর তার মা উঠে বসে, উঠে বসে তার মা কাঁদে। কাঁদে, কাঁদার পর যদি বাড়ির লোক বললে এই তুমি শুয়ে পড়ো, কাঁদছো কেন, কী হয়েছে, বা অনেক সময় দীর্ঘদিন হচ্ছে কেউ আর কিছু বলে না, কারণ কিছুক্ষণ পর কান্নাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কোনো কোনো দিন দেখে তার মা ঘুমাচ্ছে, কোনো কোনো দিন তার মা কিন্তু দরজা খুলে বাইরে চলে যাচ্ছে। তবে এই জিনিসটা যদি বন্ধ না করা হয়, তাহলে পরে এই বাচ্চু ভাইয়ের মা হঠাৎ করে একদিন হয়তো গায়েব হয়ে যাবে। হয়তো তার মৃতদেহ সেই ঝিল বা বিল যাই বলো সেখান থেকে পাওয়া যাবে। কারণ তার মাকে সমানে বের করে নিয়ে যাওয়া হয় যাতে তাকে মেরে ফেলা হয়, আর তার সাথে তাকে বন্দি করে রাখা হয়। যেরকম আজকে এক বোনের আমি কাজ করেছি, জিনিসও পাঠাবো কালকে। তো সেই বোন বলছিল তাদের উড়িষ্যা বালাসোরে একটা বাড়ি আছে, বড় পিতৃপুরুষের, সেই বাড়িতে ভূত আছে। আমি ফুটেজ চেয়েছি, যদি অনুমতি দেয় আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখবে সেখানে আমি কাজ করব, তবে যাব না, এখান থেকেই করব। কারণ অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আর আমার সত্যি কথা বলতে শরীরের কন্ডিশান এতটাও এই মুহূর্তে ভালো না যে আমি গিয়ে কোনো জায়গার কাজ করব। কেন ব্যাক টু ব্যাক তোমরা দেখলে আমি কাজগুলো করলাম। আমি এত কাজ নিই না, ঘর থেকে ডেলি কাজ নিই, করে দিই। কিন্তু গিয়ে কাজ করাটা, সেটা আমি মাসে হয়তো ২-৩টে রাখি। আর পরপর যেহেতু দুটো হয়ে গেছে, তো মোটামুটি এখন আমি গিয়ে কোনো কাজ করব না। তো এবার ঘটনাটা ঘটল, তার মায়ের শরীরে নানা রকমভাবে কামড়ানোর দাগ, কেটে দেওয়ার দাগ, বিশেষ করে এই ব্যাক সাইডে যে মহিলারা ব্লাউজ পরে যে ফাঁকা অংশটা থাকে পিঠের, ওইখানটা নখ দিয়ে চিড়ে দিয়েছে, কামড়েছে গলার এই জায়গাগুলো, ঠিক এইগুলোই, এই সাইডগুলো কামড়ানো, গলার এখানে কামড়ানো, হাতের মধ্যে কামড়ানো। তার মায়ের ছবিগুলো কিন্তু আমাদেরকে পাঠায়। এবার কথা হচ্ছে এই যে কামড়ানো যে আত্মা তার মায়ের সাথে নিশ্চয়ই ফিজিক্যাল হয়, কারণ তার মা বলছেন যে সকালবেলা আমার সাথে তার মায়ের কথা হয়, বলছে ম্যাডাম আমি সকালবেলা উঠে হাঁটাচলা করতে পারি না, আমার শরীর যেন অবশ একটা, মনে হয় রাতের বেলা শরীরে খুব ধস্তাধস্তি হয়েছে, ভারী কিছু আমার শরীরের মধ্যে চেপেছিল। আমি জানি না যে আমার এগুলো কেন হয়। রাতের বেলা আমার সাথে যা হয় দিনের বেলা আমার কিছু মনে থাকে না। রাতের বেলা যাই হোক না কেন, দিনের বেলা কিন্তু দিদিভাইয়ের কোনো কিচ্ছু মনে থাকে না। আর যেই অভিজ্ঞতাগুলো আমি তোমাদের এতক্ষণ ধরে বললাম, এগুলো কিন্তু আমাদের বাচ্চু ভাই তার বাবার মুখের কথা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এবার দিদিভাইকে আমাদের যেরম করে হোক একটা বডি কবচ দিয়ে, মানে যেটা বলে শরীর বন্ধন করে আটকাতে হবে, যাতে সেই পেট আত্মা শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে। শরীরের মধ্যে যদি হাবি না করতে পারে, তাহলে দিদিভাইকে ডেকে সে নিয়ে যেতে পারবে না। তবে আমি কাজটা খুব তাড়াতাড়ি করব, যদি প্রয়োজন হয় আমি তার বাড়িতেও যাব। আমি কথা বলেছি, কারণ আত্মাটা যেহেতু বাড়িতে আছে। আর এখানে বাচ্চু ভাই একটু ভয় পাচ্ছে, কারণ ও বলছে দিদিভাই ধরেন মায়ের তো বন্ধন করে দিলেন, এবার যদি আমার বা বাবার মধ্যে আসে, তবে এইটা আমি বলে রাখি
আজকে বাচ্চু ভাইয়ের ঘটনাটা বলবো, ভাইয়ের কাছে তো অনুমতি নিয়েছি। তবে ভাই, তুমি শুনছো আমি জানি, বলে রাখি, যে আছে সে পুরুষ আছে, সে শুধু ফিজিক্যাল করতেই এসছে। সে খুব বাজে একজন পুরুষ মৃত্যুর আগেই ছিল। তার মৃত্যুর আগেও এরকম অনেক অভিজ্ঞতা ছিল, আর অনেক কিছু উনি নোংরা কাজ করেছেন। মৃত্যুর পরেও ভগবান তাকে গ্রহণ করেনি। সে রাস্তায় রাস্তায়, নদী, ঝিলে, পুকুরে, কারোর আনাচে কানাচে ঘুরে বেড়ায়। যেহেতু উনি এখানে, এই দিদিভাই গিয়ে দুদিন বাথরুম করে একা, কেউ ছিল না, অন্ধকার দেখে ওই পুকুরের পাড়ে বসে বাথরুম করে, তখন সাথে সাথে চলে আসে। কারণ দেখো, আমাদের যে কোনো জিনিসের না একটা সুগন্ধি বা দুর্গন্ধ, যেটাই বলো, একটা গন্ধ থাকে। তো যে খারাপ পিশাচ, পিশাচিনী বা কোনো প্রেত, যারা খারাপ থাকে না, যারা খুব নিচু মানের, ধরো মৃত্যুর আগে ছিল নোংরা প্রকৃতির, তারা মৃত্যুর পরে আরও কিন্তু নোংরা হয়ে যায়। তাদের না ওই জিনিসগুলো খুব ভালো লাগে। তখন তারা কি করে, সাথে সাথে কিন্তু ওই একা পেয়েছে, শরীরে কিন্তু বয়ে চলে এসছে বাড়িতে। তো যতই হোক, সে যত খারাপই হোক না কেন, দেখো, উপরওয়ালার কাছে কোনো জিনিসই কিন্তু আগে না, কারণ সৃষ্টিকর্তা তারা। আমি কোনোদিন আমার ইউটিউব চ্যানেলে এগুলো শেয়ারও করতে চাইনি। একদিন শুধু বলেছিলাম যে আমাকে যদি কেউ ফটো পাঠায় আমার ব্যক্তিগত কিছু ঘটনা তুলে ধরে, তাহলে আমি তাদের কিন্তু ভবিষ্যৎ বলতে পারি। সেখান থেকেই কিন্তু সেই দিন রাতেই আমার কাছে মেসেজ আসে, আর ব্যাক টু ব্যাক সেই দিন থেকে আমার কাছে মানুষ ফটো পাঠাতে থাকে। তোমরা অনেকেই বলো না যে তুমি মায়ের মেয়ে, আমি আমার বড় মাকে কোনোদিন দেবী রূপে কিন্তু পুজো করিনি, দেখিও না। আমি জানি উনি আমার মা। আমার পৃথিবীতে আমার মা বেঁচে আছেন, কিন্তু তার থেকেও বড় আমি আমার বড় মাকে ভাবি আমার নিজের মা। আমি ওনার সৃষ্টি। যখন আমি মায়ের সামনে বসে কথাগুলো বলি, আমি বুঝতে পারিনি তখন সময়টা ছিল 11:30 12টা দিনের বেলা। হঠাৎ একটা ফুল মায়ের মাথা দিয়ে পড়ার কথা না, আগের দিন পুজো দিয়েছিলাম, সেই ফুল, জবা ফুলটা পড়ে যায়। আমি ফুলটাকে নিয়ে নমস্কার করে তুলে রাখি, কারণ আমরা জানি যদি কোনো ফুল পুজো দেওয়ার সময় বা পড়ে যায়, তাহলে ভাববে তোমার কোনো মনের ইচ্ছা পূরণ হবে, অথবা তোমার পুজো যে দেব হোক দেবী হোক গ্রহণ করেছে। তা আমি সেই ফুলটা তুলে রাখি। এটা অনেক আগে, অনেক বছর আগের কথা। আমি তারপর থেকে মাকে প্রত্যেক দিন, জানি না কেন, মা আমাকে রাতের বেলা কিছু না কিছু স্বপ্ন দিতেন, কিছু না কিছু স্বপ্ন দিতেন। আমি মায়ের সাথে কানেক্ট হলাম। আমি রাতের বেলা পুজো ছোটবেলা দিয়ে করি, পুজো পার্বণ আমি ছোটবেলা দিয়ে করি। যখন আমার বয়স 6-7 বছর বয়স, তখন থেকে আমি পুজো করি। শুনলে খুব অবাক লাগলেও এটা বাস্তব। আমি রাত্রেবেলা 12টার সময় পুজো করতাম, পান সুপারি ফুল, মেটে সিঁদুর, লাল সিঁদুর। আমার মা বলতো, এইটুকুনি বাচ্চা মেয়ে, তুই এগুলো কি করিস, তুই এগুলো কি করিস? আর ছোট্ট থেকে আমার মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল। আমি অনেক কিছু ছোট থেকেই কাউকে ধরো বললাম, যা তোর এইটা হবে, হতো। অনেকে বাড়িতে আসতো, বলতো, মা একটা লটারি কাটবো, একটু নাম্বার বল না। আমার বাবার বন্ধুরা, এর আগেও আমি তোমাদের এগুলো শেয়ার করেছি, 1 বছর 1.5 বছর আগে। তো আমি তাদেরকে বলে দিতাম। এরকম অনেকবার হয়েছে, অনেক ছেলে মেয়ে আসতো বাড়িতে, একটুখানি আমাকে বললো না গো, আমার থেকে বড়, আমার থেকে উঁচু ক্লাসে পড়ে, আমি এত 5-এ পড়ি, তারা 7-এ 8-এ 9-এ পড়ে। আমি সেই বই কোনোদিন দেখিও নি। আমি বলে দিতাম এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসবে, এমন এমন নাম্বার, আমি কোশ্চেন পেপার দাগও দিয়ে দিতাম, কিন্তু সেগুলোই হতো। তারপর আস্তে আস্তে বাড়ির লোক বুঝতে পারে যে এর মধ্যে একটা কিছু ক্ষমতা আছে। তারপর যখন আমি মায়ের সাথে যুক্ত হলাম, মা আমাকে স্বপ্ন দেয়। বলতে পারো আমার বড় মাকে আমি স্বপ্ন দোষে পেয়েছি। বড় মা স্বপ্ন দেয়, আমি মাকে জিজ্ঞেস করি। অনেকের কাজ আমি নিই না, কারণ আমি মাকে, এখন তো মাকে আমি দেখতে পারি। আমি মাকে আদেশ করি, মা এই কাজটা এই নামের ব্যক্তির বা এই নামের কোনো বক্তা আমাকে এই কাজটা করার জন্য বলছে, মা তুমি আমাকে আদেশ করো। যদি মা না হাসেন, আমি সেই কাজ করি না। যদি মা হাসেন,
তাহলে আমি সেই কাজ করি। আর আমি জানি মা হেসেছে মানে সেই কাজটা মা আমাকে নিতে বলছেন, আর সেই কাজটা সাকসেসও হবে। সেরকমভাবেই কিন্তু আমি মানুষের উপকার করছি। কারণ আমার কাছে তো এত টাকা নেই যে আমি মানুষকে আমার ভালো জিনিসটা, আমার বিদ্যেটা দিচ্ছি, সাথে আমি আমার অর্থ দিয়ে আমি কাজ করব। যদি কোনোদিন সেরকম এককালীন টাকা অনেক ইউজ পরিমাণে যদি আমি পাই, অবশ্যই আমি মানুষের পাশে বিনামূল্যে আমি কাজ করব। এটা আমি বললাম, এর আগেও বলেছি। যারা আমাকে প্রশ্ন করো, আমি তাদের উদ্দেশ্যে বললাম যে আমি কোনো অ্যাস্ট্রোলজার না, আর আমি কোনো তন্ত্র সাধনা কোনোদিন শিখিনি। আমার কোনো কিছু শিক্ষা না। আমার যেটা করি সেটা আমার স্বয়ং মা করায়। আমি যাকে যেই ফটো দেখে যেটা বলি যে তোমার ফাড়া আছে বা তোমার এইটা হতে পারে বা কিছু, সেটা মা স্বয়ং আমাকে আদেশ করেন। আমার মনে আমাকে মা বলেন, তারপরেই কিন্তু আমি বলি। আর বিশেষ করে আমার বাড়ির লোক আমাকে যথেষ্ট সম্মান করে, আর আমার বাড়ির লোক আমাকে যথেষ্ট মানে। কারণ আমার মা থেকে, বাবা থেকে, তোমাদের দাদাভাই থেকে, আমার খুব কাছের যারা আছে তারা, আমার প্রিন্স, সবাই কিন্তু আমার কাছ থেকে তাদের জিনিস নিয়েছে। তারা যা কাজে নিয়েছে তাদের সেই কাজে কিন্তু কাজ হয়েছে। তবে যেতে, যেতে একটা ঘটনা তোমাদের বলি। আমার অনেক ক্লায়েন্ট জানে যারা আমার কাছে আসে। আমি একটা কথা বলি। একদিন ব্যারাকপুর স্টেশনে আমি খুব তাড়াতাড়ি প্রিন্সকে নিয়ে আসছিলাম। কোনো জায়গায় গিয়েছিলাম, অতটা মনে নেই। এক ভাই আমার ভিডিও দেখতো। তো সেই ভাই ব্যারাকপুরে হঠাৎ আমার সাথে দেখা। তো ভাই কিছুক্ষণ আগে কেঁদেছে, তার চোখ দেখে আমি বুঝতে পারি। আমাকে "সোনা দিদিভাই" বলে কাছে আসে। তার প্যান্টটা ছেঁড়া ছিল, জুতোটা খুব নোংরা, একটা হাওয়াই চটি পরা। একটা খুব ভালো বলবো না, একটা শার্ট পরেছিল। সাদা শার্ট, নোংরা হয়ে গেছে। তো সেই ভাই আমাকে এসে বলল, "দিদিভাই, আমার না খুব কষ্ট দিদিভাই। আমার মা মারা গেছে। ১.৫ মাস হইছে তার মাকে হারিয়েছে। তার বাবা মদ-টদ খেত, নেশা করত, ভ্যান চালাতো, চলে গেছে কোনো জায়গায়। ভাইটা কিন্তু একা। ভাইটা চায়ের দোকানে তাদের পাড়াতে কাজ করত। কৃষ্ণনগরের দিকে কি কাঁচরাপাড়া এরকম কোনো একটা নাম বলেছিল, আমার ঠিক মনে নেই। তবে দিয়েই নামটা বলেছিল। তা বলছে, "আমি দিদিভাই আ কাজেও লাগি। আমাকে যেহেতুনি বাবা নেই, মা নেই, সেই চায়ের দোকানে কাজ করিয়ে তাকে না টাকা দেয়নি।" ও বলতে, বলতে কেঁদে ফেলে। চোখ মুছছে আর আমাকে কথা বলছে। চোখ মুছছে আর কথা বলছে। আমি তখন বললাম, "ভাইরে, কি হয়েছে? কাঁদছিস কেন?" "কাঁদিস না।" আমার সত্যি কথা বলতে মনটা না অন্যরকম। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা বলে, "তুমি মায়ের মেয়ে বলেই মনে হয় পারো।" জানি না আমি মানুষকে এত বিশ্বাস করি, ভালোবাসি। মানুষও আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। সে ভাইটা আমাকে বলল, "দিদি, আপনি আমাকে কিছু দেন না দিদি। আমি যাতে কদিন খেতে পড়তে পারি। আমার ভালো লাগছে না। আমি কি খাবো? আমার খুব খিদে পেয়েছে।" তো আমার কাছে না সত্যি কথা বলতে ৳১৫০ ছিল। আমি ওকে দিলে পারে আমাকে হেঁটে, হেঁটে বাড়ি আসতে হবে। প্রায় ২ কিলোমিটার রাস্তা। তো আমি ওকে না দিয়ে দিই। আমি বললাম, "এ নে ভাই, তুই, আমার কাছে ৳১৫০ আছে। আমার তো ৳২৫ বাড়ি যেতে রিক্সা ভাড়া লাগে। তুই রেখে দে ৳১৫০, আমি হেঁটে চলে যাব।" তো সেই ছেলেটা আমাকে বলল, "না দিদি, এটা আপনি বাড়ি যাবেন, আমি নেব না।" তো আমি তখন জানি না, আ মানে একেক সময় আমি যে কোনো আত্মার সাথে যখন কানেক্ট হই, আমি তো প্রেত আত্মার সাথে কথাও বলি। সবই কিন্তু মায়ের দ্বারা। ঠিক আছে? সবই, এই যে শক্তি, সবই আমার বড় মায়ের দ্বারা। তো আমি তো কথা বলি। তো সেরকম আমার কি মন গেল, আমাকে যেন মা আদেশ করলেন একটা হলুদ রঙের পাতা, জবা পাতা। হঠাৎ দেখলাম যেখানে দাঁড়িয়ে আছি, জবা গাছ ছিল সাইডে। কোনোদিন দেখাবো আমি। এখনো আছে গাছটা, গোলাপি জবা হয়, থোকা। তো ওই জবা গাছের একটা হলুদ শুকনো পাতা ওই সন্ধ্যাবেলা এসে না সামনে পড়ল। কথা বলতে, বলতে হাওয়া দিচ্ছিল, গরমকাল ছিল। আমি খুব ঘামছিলামও। তো আমি পাতাটা ওই ছেলেটাকে বললাম, "ভাই, পাতাটা তোল তো।" তাও আমাকে দিল। আমি এই ঘটনাটা সবাইকেই বলি, যারা ক্লায়েন্ট, হয়তো তোমরা যদি কেউ এই ঘটনাটা শুনে থাকো, এখন শুনছো, কমেন্ট করো, হ্যাঁ? তোমাদের যদি বলে থাকি, এরকম কেউ শুনলে। আমার কাছে এসেছিলে, আমি বলেছিলাম। তো পাতাটা নিয়ে আমি না নমস্কার করে, বড় মায়ের নাম করে, মন্ত্র পড়ে, মন্ত্রও কিন্তু আমি বড় মায়ের কাছ দিয়েই শিখেছি। যা আছে সব আমার বই পড়ে কিচ্ছু না। আমি বই পড়ে
কিচ্ছু শিখিনি। তাই আমি, সবাই বলে না তুমি বড় মায়ের মেয়ে, মা আমার সত্যি মাথায় হাতটা রেখেছে, নাহলে আজকে আমি এখানে থাকতাম না। তো আমি পাতাটা ভাইকে হাত মুঠ করে আমি বললাম, এনে ভাই পকেটে রাখ, ডান পকেটে, ডান হাতে ঢুকিয়ে পকেটে রাখ। ও রাখে। বলল, কি হবে দিদি? আমি বললাম, তুই রাখ না, দেখ কি হয়। মা আমাকে আদেশ করেছে। এই যে আদেশের বিষয়টা, মায়ের সাথে এই ঘটনাটা কিভাবে হয় সেটা তো আমি তোমাদের খুলে বলতে পারবো না, তবে যতটা আমি পারছি তোমাদের আজকে বলছি। যখন আমি দিলাম, ও পকেটে রাখলো, রাখার পর ওকে আমি 150 টাকা দিয়ে চলে যায়। ট্রেন আমার সামনে ও ধরে, ট্রেনে করে চলে যায়, আমি বাড়ি আসি হেঁটে। এবার আমি আর ব্যারাকপুরে যাইনি, প্রায় 7-8 দিন পর গেছি। তো ব্যারাকপুরে যেখানে আমরা চা খাই ওখানেই ও চায়ের দোকানে ভাইটি এসে পরের দিন সবাইকে জিজ্ঞেস করেছে আমার কথা। তো সবাই বলছে, না ওনার বাড়ি তো চিনি না, উনি ব্যারাকপুরে থাকে জানি, উনি ম্যাডাম এখানে আসেন। তো ও আমার জন্য একটা কাপড় কিনে দিয়ে যায়। আমি যখন যাই 7-8 দিন 9 দিন পর আমাকে ডাকে, ম্যাডাম শোনেন শোনেন। আমি বললাম, কি হয়েছে? বলছে, একটা ছেলে এসেছিল, আপনাকে কিছু দিয়ে গেছে। একটা বাস পেপারের কাগজ হয় না, দেখবে আগে বই খাতা মলাট দিতাম আমরা, ওই কাগজে মোড়ানো কিছু একটা আছে, আমার হাতে দেয়, উনি দেখেনি। আমি তখন দেখলাম একটা কাপড়, তাঁতের একটা কাপড়, লাল হলুদ কাপড়। আমি বললাম, এই কাপড়টা কিসের জন্য আমাকে দিচ্ছেন? তখন বলল, আমি তো জানি না, আপনার কোনো ভক্ত আপনাকে দিয়ে গেছে, উনি জানে। আমি বললাম, আমার ভক্ত দিয়ে গেছে? বলছে, হ্যাঁ, এটা আপনার কোনো ভক্ত আমাকে দিয়ে গেছে, বলেছে যে এটা দিতে। আপনি তাকে একটা পাতা দিয়েছিলেন, ও বাড়ি থেকে দেখে একটা লটারির টিকিট হয়ে গেছে, সেটা ও লটারিও বাদে ও 4200 টাকা পেয়েছিল, আমি কিন্তু দিয়েছিলাম একটা পাতা তুলে। হ্যাঁ, যেটা শুনছো সেটা সঠিক শুনছো, আমি মায়ের নামে কাজ করি, মিথ্যা কথা বলি না। আর আমি এগুলো প্রচার করতেও চাই না, কিন্তু আজকে আমি বললাম, কারণ যেই জিনিসটা মানুষ চারিদিকে ঠকে বেড়াচ্ছে না, মানুষ জানুক যে সত্যি আর মিথ্যে। মানুষে না, মানে কিছু কিছু বোনরা দিদিরা আসে, বলে যে আমরা এত লোকের কাছে গেছি না, এত টাকা নিয়েছে, আমরা ঠকে গেছি, আমরা ঠকে গেছি। তাই আমি বলি যে সবাইকে সব রকম কখনো মনে করবে না। এখন ভণ্ডটাই বেশি, চারদিকে ভণ্ডামি হচ্ছে, চারদিকে ভণ্ডামি। কিন্তু আমি মানুষের কাজ বেশি নিই না, যতটা পারি ততটা করি, যদি না পারি, আদেশ না পেলে আমি ছেড়ে দিই। কিন্তু যার কাজ করব তার জীবন পরিবর্তন করেই ছাড়ব। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বাচ্চু ভাইয়ের ঘটনা শুনলাম। তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো, আজকে আমি তোমাদের উত্তরটা দিলাম যে আমি অ্যাকচুয়ালি কে। আমি কিন্তু কোনো বই পড়ে, পুঁথি পড়ে, গ্রন্থ পড়ে আমি কোনো বিদ্যে শিখিনি। আমার যা বিদ্যে সব আমাকে ঈশ্বর দিয়েছেন, এতটাই রাখলাম। সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার উপরে থাক। আর একটা কথা বলে যাই, আমি যখন বড় মায়ের মন্দিরে যাই, আমার বাড়ির পরিবার ছাড়াও আমার ড্রাইভার যারা যান, এক ড্রাইভার তো প্রত্যেকদিন যান না, কখনো কখনো ড্রাইভার পাল্টে নিয়ে যাই। আর ওখানে স্থানীয় যে দোকান আছে তারাও পর্যন্ত একটা জিনিসে মুগ্ধ হয়। এটা আমি তোমাদের বলছি, তোমাদের ভিডিওতে অনেকবার বলেছি, তোমরা জানো। যত অকেশনই হোক না কেন বড়, যত অকেশন হোক, তোমরা বিশ্বাস করবে না, গুরু পূর্ণিমা বলো, অমাবস্যা বলো, পূর্ণিমা, যে কোনো অকেশন হোক না কেন, আমি যখন যাই মায়ের মন্দিরে লাইন দিতে আমাকে হয় না। মায়ের মন্দির দিয়ে পুজো দেওয়ার পরেই আমি দেখি লাইন, যখন মন্দির দিয়ে বেরোই তখন দেখি লম্বা লাইন পড়ে গেছে। আমার ড্রাইভাররা বহুবার ফলো করেছে, কারণ তারা বলছে, আজকে এরকম অকেশন দিন দিদি, আপনি যাবেন, তার মধ্যে মঙ্গলবার শনিবার আমি তো বিশেষ করে যাই। বলছে, আপনি এখন যাচ্ছেন, আজকে পূর্ণিমা, প্রচুর লাইন পড়বে। আমি হেসে বললাম, চলো না। সে যখন দুবার পর পর গেছে, সে বলছে আমার বউকে নিয়ে এসে সেই গঙ্গার ঘাটের ওখান থেকে পার্কের ওখানে লাইন দিয়ে পুজো দিয়েছে, কোনোদিন লাইন ছাড়া দেয়নি। বলে, আমি দেখলাম আপনাকে নিয়ে এসে দুবার আপনি লাইন দেবেন কি, আপনি পুজো দেওয়ার পর লাইন পড়ছে। কারণ মা জানে আমার মেয়ে আসছে, আমার মেয়ে দাঁড়াতে পারবে না। এমনকি আমার বাজরাংবালির মন্দিরেও লক্ষ লক্ষ ভিড়,
কিন্তু আমি 10 মিনিটে পুজো দিয়ে বাড়ি এসেছি। কোনো না কোনো চমৎকার আমার সাথে হয়। আর এটা শুধু চমৎকার না, এটা হচ্ছে ভগবানের দান। সবাই খুব ভালো থেকো। এখনের মতো আসছি। সবার সাথে দেখা হবে আগামীকাল। টাটা।